তো দেখি, এই যে দেখুন স্যার, থাইরয়েডের রোগীর অভাব নাই স্যার। এই যে বাস্তব চিত্র দেখায় স্যার। হ্যাঁ, এই যে দেখুন, আমি এই যে বড় যে থাইরয়েড সার্জারিটা আমরা রিসেন্টলি করেছি, 2 মাস হয়ে গেল, এটার একটি ভিডিও আমরা পাবলিশ করেছিলাম আমাদের যে অফিসিয়াল যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল, এবং এটি প্রায় কয়েক কোটি মানুষ দেখেছে স্যার, দেশ এবং দেশের বাইরে। এবং যে কেসটা আমি দেখালাম, ডক্টর সাব্বির, ওই চিত্রটা একটু দেখাও তো দেখি, আছে নাকি সাব্বির? চিত্রটা একটু দেখাও, আর আমার ওই ভিডিওটা একটু জাস্ট চিত্রটা দেখাও। আমি একটু বলি যে এইরকম অসংখ্য রোগী কিন্তু আমাদের কাছে আসে। মদিন স্যার নিশ্চয়ই খেয়াল করছেন। দিদিমণি, আপনি এই যে ফোলাটা কত বছর ধরে? 7 বছর। আচ্ছা আচ্ছা, একজন 7 বছর ধরে এরকম একটি থাইরয়েড সুয়েলিং এ ভুগছেন। আমার প্রশ্ন আপনার কাছে, আপনি কি কারণে এতদিন চিকিৎসা গ্রহণ করেননি অথবা অপারেশন করেননি, একটু জানতে চাই। প্রথমে ছোট আকার ধারণ দিছিল, পরে ডাক্তার দেখাইছি। ডাক্তার মানে নানান রকমের ভয় দেখাইছে, মানে অপারেশন করলে এখানে নল থাকবে, ওয়াশ করতে হবে, আজীবন মরা রাখবে। তার জন্য মানে আর আগাইনি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি ভয় পেয়ে গিয়েছিলেন। হ্যাঁ স্যার দেখুন, আমি কিন্তু এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ফোকাস করতে চাই। এমনিতেই তো মানুষ ডাক্তারদের কাছে আসতেই চায় না, তারপর যদি স্যার নেগেটিভ কোনো একটা ইম্পালস পায়, এরকম ভয় পায়, তাহলে কি সেই রোগী চিকিৎসা নিবে না। উনি কিন্তু এরকম একটি ভয় অলরেডি পেয়ে গেছেন। হ্যাঁ, তারপর সে 7 বছর ধরে চিকিৎসা থেকে বঞ্চিত আছেন। আচ্ছা, হঠাৎ করে আবার চিকিৎসা করার স্বাদ জাগলো কিভাবে? ভিডিওতে আপনার দেখানে, তারপরে আমার বড় ভাই বলল সে স্যার অনেক ভালো, চলো ওখানে যাই, পরে আসছি। আচ্ছা আচ্ছা, আর সাথে কি এসেছে? আমার হাজবেন্ড আসছে। বড় ওই আপনার হাজবেন্ড কই, দেখি আসেন তো, বাবু আসেন। স্যার আমরা বাস্তব গল্প শুনতে চাই। দেখুন, হাজবেন্ড কিন্তু এখনো কাঁদছে, স্ত্রীর এই কষ্টগুলোর কথা শুনে এখনো তার চোখে জল। আমি যখন স্যার এই ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা শুরু করেছি, হ্যাঁ, এটা নিয়ে স্যার নানান গুঞ্জন রয়েছে। কেউ এটাকে হাইলি অ্যাপ্রিসিয়েট করছেন, আবার কেউ এটাকে কিন্তু ডিসকারেজও করছেন। তা আমার প্রশ্ন, যদি এই ভিডিওগুলোর মাধ্যমে আমাদের সাধারণ জনগণ, এই খেটে খাওয়া মানুষ, এই যে যারা দিন আনতে পান্তা ফোরায়, যারা চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর যেতে পারে না, যারা মালয়েশিয়া যেতে পারে না, যারা ব্যাংককে যেতে পারে না, তারা কিন্তু এই দেশেই থাকে। আমি তাদের জন্য কাজ করতে চাই, আর তাদের জন্য আমার এই ভিডিওর দরকার রয়েছে। এবং এই একটি ভিডিও তাকে উদ্বুদ্ধ করছে না, অপারেশন করলে ভালো হওয়া সম্ভব। এই যে ভদ্রলোককে স্যার দেখতে পাচ্ছেন, ওনারা কিন্তু সে একই কাহিনী। উনি 30টি বছর কেন বহন করেছেন? উনি 30টি বছর বহন করেছেন এই কারণে, ওনাকেও ঠিক একই ভয় দেখানো হয়েছিল। আপনি কাঁদবেন না, আজকে কিন্তু এই আয়োজনটা আপনাদের জন্যই। এবং আমি এটা প্রমাণ করতে চাই, আপনার এই চোখের জল ঘুচে এখানে কান্নার অশ্রু আসবে একদিন, আপনার স্ত্রী যখন ঠিক এরকম সুস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো এই ভদ্রলোক, তিনিও কিন্তু 30টি বছর ক্যারি করেছেন। তাকে এরকম বলা হয়েছিল যে তুমি এই, তাকে অবশ্য মিসগাইডেড করা হয়েছিল যে এটা অপারেশন করলে তুমি মারা যাবা, তার চাইতে তুমি হোমিওপ্যাথি ওষুধ খাও, এটা আস্তে আস্তে গলে বের হয়ে যাবে। কিন্তু হোমিওপ্যাথিক আপনিও খেয়েছেন, এখানে আসুন, আপনিও খেয়েছেন? হ্যাঁ, হোমিওপ্যাথি খাওয়া হয়েছে। দেখুন, তাহলে সেও 6 বছর হোমিওপ্যাথি খেয়েছে। তো উনি এসে বললো, স্যার আমি তো হোমিওপ্যাথি খাচ্ছি, বড় হচ্ছে কিন্তু ফাটতেছে না। তো সে কিন্তু ফাটার অপেক্ষায় ছিল, কখন এটা ফেটে গলে বের হয়ে যাবে। তো ফাটতেছে তো না স্যার, দিন দিন বড় হয়ে যাচ্ছে, এখন তো আমি আর পারি না, তো এত বড় জিনিস ফাটলে কি আমি বাঁচবো? তো তার মাথার মধ্যে কিন্তু এই চিন্তা আসলো, এবং সে একদিন হঠাৎ করে আমার থাইরয়েড সার্জারির সাকসেসগুলো যখন দেখে সোশ্যাল মিডিয়াতে, এই 69 বছরের ভদ্রলোক, সেও কিন্তু এখন ইউটিউবে ঢুকে যাচ্ছে, ফেসবুকে ঢুকে যাচ্ছে, তাই না? মানে এটা অকল্পনীয় মনে হয়েছে আমার কাছে যে এই মানুষগুলো ভিডিও দেখে, এবং দেখার পর তিনি দেখলেন যে না, এই ধরনের রোগীরা সুস্থ হয় এবং অপারেশন করলে ভালো রেজাল্ট আসে। আর তখন তিনি সিদ্ধান্ত নিলেন এবং আলটিমেটলি আমাদের কাছে আসলেন। আমি এটাকে ইভালুয়েট করলাম। আমি এইটাকে ইভালুয়েট করার পর একটি মেডিকেল বোর্ড করি, এবং আমার মেডিকেল বোর্ডে ডক্টর ইকবাল ছিল, আমার অ্যাসোসিয়েট কনসালটেন্ট বৃন্দ ছিল। আপনারা খেয়াল করছেন, একটা হিউজ, আমরা কিন্তু টোটাল 6 জন চিকিৎসক এখানে অংশ নিয়েছিলাম। আমি এখানে প্রধান সার্জন হিসেবে কাজ করেছি, আমার সাথে ডক্টর ইকবাল ছিল, ডক্টর আশিক ছিল, এবং আমার যারা এখানে আছে সবার ছবি ওখানে নাই। তো আমরা কিন্তু এটাকে চুলচেরা বিশ্লেষণ করেছি। প্রথম দিকে আমাদের প্রথম ভয় ছিল যে স্যার এটা কোনো রেট্রোস্টার্নাল গোয়াটার কিনা। আমরা এর জন্য একটা সিটি স্ক্যান করি, সিটি স্ক্যানটা এখানে দেখাতে পাচ্ছি না। তো
তো আমরা খুবই মানে লাকি যে এটা রেট্রো এক্সটার্নাল ছিল না, অর্থাৎ এটা আমরা গ্রিপ করতে পেরেছি, যে কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে এটা আমরা পারবো করতে। তো আমাদের ইকবাল একটু আগে বলে গেল, আমরা এফএল করে দেখি তার লেফট ভোকাল কর্ডটা অনেকটা দুর্বল। তো আমাদের সন্দেহ হলো যে এটা রাইট সাইড থেকে অরিজিনেট করেছে, লেফট সাইড অলরেডি ডিমিনিশড, নার্ভ আছে মাত্র একটা রাইট, এটা যদি কোনো কারণে মিসিং হয় রোগীটা আইসিইউতে চলে যাবে। ইভেন আমরা তাকে রিস্ক বন্ড নিয়েছিলাম, বলেছিলাম আপনার কিন্তু আইসিইউ সাপোর্ট লাগতে পারে। ইভেন এটাও বলেছিলাম যে আপনার ওই যে যেটা আগে আপনি ভয় পেয়েছেন যে একটা বিকল্প শ্বাসনালী তৈরি করা লাগতে পারে। তো এটা একটা ভালো দিক স্যার, যে আমাদের রোগীদেরকে যদি আমরা প্রপারলি কাউন্সিলিং করি, বোঝাই, তাহলে কিন্তু তারা সেটা মেনে নেয়। আমি এটাই বোঝাতে চাই যে ডক্টর এবং রোগীর সাথে কমিউনিকেশন থাকতে হবে 100%, একদম পানির মতন স্বচ্ছ, কোনো গ্যাপ রাখা যাবে না। আমি বলেছি বাবা, আমি আপনার জীবন দিয়ে হলেও আপনাকে সেভ করার চেষ্টা করবো, কিন্তু মালিক একজন, ওপরওয়ালা, তিনি ছাড়া আমার ক্ষমতা নাই। যদি বিশেষ প্রয়োজনে আপনার আইসিইউ সাপোর্ট লাগে সেখানে আমরা রাখবো, যদি বিশেষ প্রয়োজনে আপনার বিকল্প শ্বাসনালী তৈরি করার প্রয়োজন হয় আমরা ট্রাকিওস্টমি করে দেবো। তারা হাসি মুখে বরণ করেছে, বলছে যে স্যার আমরা সব কিছু করতে রাজি আছি। এবং ওনার যে ছেলে, ঠিক আছে, তারা বলছে স্যার যদি কোনো কিছু হয় আমরা মেনে নিব, আপনি স্যার কাজটা করেন। যদি কোনো রোগী এভাবে ডাক্তারদেরকে আশ্বস্ত করে যে আপনার ভয় নাই, আপনি করেন, তাহলে আমাদের স্যার সাহস কয়েক গুণ বেড়ে যায়। এবং বিশ্বাস করবেন কিনা, আমি যখন এই অপারেশনটা করার জন্য বিসমিল্লাহ বলে শুরু করি, আমি নোবেলকে বলেছিলাম, নোবেল কি বলো? ও আমাকে বললো ভাই কোনো টেনশন করে না, ইনশাল্লাহ আমরা পারবো, ঠিক আছে। এরপর যখন তাকে বিছানায় শোয়ানোর পর তখন আমাদের প্ল্যান হলো যে আমরা কোন অ্যাপ্রোচে যাব, আমরা কি মিড লাইন অ্যাপ্রোচে যাব নাকি ল্যাটারাল অ্যাপ্রোচে যাব। তো এই জায়গাটিতে হ্যাঁ আমরা দুজনে মিলে সিদ্ধান্ত নিলাম, তো যেহেতু এটা হ্যাং হয়ে আছে এবং মিড লাইন থেকে যদি শুরু করি আমাদেরকে অনেকগুলো মাসেলকে স্প্লিট করতে হবে, সো ইট ইজ বেটার টু গো থ্রু দ্য ল্যাটারাল অ্যাপ্রোচ। আমরা কিন্তু স্যার ল্যাটারাল অ্যাপ্রোচ এটাকে যাই। এবং যেটা নোবেল বলে গেল যে আমরা স্কিনটা এত থিন হয়ে গিয়েছিল, মানে দীর্ঘদিন ধরে থাকার পর স্কিনটা খুব থিন হয়ে গিয়েছিল। খেয়াল করুন, এই স্কিনটা এত পাতলা হয়েছে, আমরা ইনসিশনটা দেওয়ার সাথে সাথেই দেখি যে আইজিবির মতন করে এক একটা ভেন এভাবে কাঁপছে, লাফাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা সুপারফিশিয়াল যে ভেনগুলো, ভেসেলসগুলো একদম। এটার কারণটা কি? এর কারণ হচ্ছে যে এই টিউমারটা খাবারের জন্য তো রক্তের প্রয়োজন আছে, তাই না? তো ওকে সাপ্লাই দেওয়ার জন্য অনেক বেশি ট্রিবিউটারিস, আর্টারিস যে ব্রাঞ্চেসগুলো ডেভেলপ করেছে, যে কারণে আমরা তাকে বলেছিলাম যে আপনি কমপক্ষে 3 ব্যাগ ব্লাড রেডি রাখবেন। তো ফর্চুনেটলি আমাদের কিন্তু সেরকম কোনো ব্লাড লসই হয় না, আমরা খুব মেটিকুলাসলি সার্জারি করেছি। এবং একটা পর্যায়ে আমরা যখন তার নার্ভটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি, প্রথম ধাক্কায় আমরা পাচ্ছি না যে কোথায় গেল নার্ভ। কারণটা কি? এই ধরনের হিউজ থাইরয়েড সার্জারিতে নার্ভগুলো ডিসপ্লেস হয়ে যায়, ইভেন ট্রাকিওটাও শিফট হয়ে গিয়েছিল লেফটে। এবং একটা পর্যায়ে আমরা মাইক্রোস্কোপের হেল্প পেলাম। সো আমি আপনাদেরকে জানিয়ে রাখি, এই যে থাইরয়েড সার্জারিতে আমার যে অ্যাসোসিয়েট কনসালটেন্ট প্রেজেন্টেশন দেখালো যে এখানে কিন্তু ম্যান বিহাইন্ড দ্য মেশিন যেমন খুব গুরুত্বপূর্ণ, ঠিক মেশিনটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদের হাতে যদি অত্যাধুনিক টেকনোলজি না থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক কিছু বিপদে পড়ে যেতে পারি। সো ইটস আওয়ার প্লেজার দ্যাট উই হ্যাভ 2 Carl Zeiss মাইক্রোস্কোপ। আমরা কিন্তু ফাইনালি মাইক্রোস্কোপের সহযোগিতা নিয়ে নার্ভটাকে সার্চ করলাম এবং ফাইনালি উই গট দ্য নার্ভ, রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, অ্যান্ড উই আইডেন্টিফাই ইট অ্যান্ড উই প্রিজার্ভ ইট ভেরি নাইসলি অ্যান্ড মেটিকুলাসলি। এবং আমরা যখন পুরো সার্জারিটা কমপ্লিট করলাম, বিশ্বাস করবেন কিনা আমার কপাল থেকে টপ টপ করে ঘাম ঝরছিল, সেটা চেঞ্জ করে আমি আবার শুরু করি। এবং শেষ করার পর দেখলাম আরো বড় একটা চ্যালেঞ্জ। কি চ্যালেঞ্জ? এই যে বিশাল বড় থাইরয়েড, এটা যে স্কিনটা ডেভেলপ করেছে, এখন টিউমারটা বের করে নিয়েছে, এখন স্কিনটা প্রায় 2 হাত। আমি এটা কোথায় রাখবো? স্কিন মানে চামড়াটা ধরুন বেশি হয়ে গেছে, এখন সেই চামড়া তো লাগবে না, তাই না? আমরা আবার আগের ইয়েটা দেখি, যেভাবে আমি বললাম সার্জারিটা, যে চামড়াটা দেখা, এই যে দেখুন। তো তখন আমি পুরা মানে স্কেল দিয়ে মাপলাম যে অনেকটা কিন্তু কসমেটিক সার্জারির মতো বা প্লাস্টিক সার্জনরা স্যার যে কাজটা করে থাকে, এখানে কিন্তু অনেকটা ফ্ল্যাপ রিকনস্ট্রাকশনের মতন ঘটনা ঘটেছে। আমি খুব সুন্দরভাবে যে এক্সট্রা যে স্কিনটা ছিল সেটাকে তার এই নেকের সাথে আমি মেজার করে, যেটা এক্সেসিভ স্কিন সেটাকে আমি ফেলে দিই। ফেলে দেওয়ার পর এন্ড টু এন্ড আমি এগুলোকে সেলাই দিয়ে দিই। অর্থাৎ এই স্কিনটা ঝুলে এত পর্যন্ত চলে এসেছিল, কারণ এটাকে তো কভার করার জন্য তো স্কিন ছিল, এক্সট্রা স্কিন ছিল না। তো সেটাকে আমি কিভাবে এরকম করলাম, কারণ আমি তখন সেটাকে মেজার করেছি এবং মেজার করার পর ফাইনালি দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে গেছে। এটা কিন্তু ইমিডিয়েট ডিউরিং সার্জারি, পার অপারেটিভ সার্জারি। এবং আমি এটাকে মেজার করেছি নিয়ার অ্যাবাউট 5 কেজি।
আমি জানি না এটা, ইট ওয়াজ দ্য ফার্স্ট এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ বিকজ আই নেভার ডিড সাচ কাইন্ড অফ সার্জারি বিফোর। তো আমি এটাই প্রথম করেছি, এত বড় সার্জারি। তো এবং সবচেয়ে অবাক করা বিষয়, আমি যখন সার্জারিটি শেষ করার পর আমি টেনশনে আছি যে আমার রোগীর ট্রাকিওম্যালেশিয়া ডেভেলপ করবে কিনা, তাই না? জুনিয়র ডাক্তারদেরকে একটি বলি, ঠিক আছে, হ্যাঁ, ডাক্তার জান্নাতুল ফেরদৌস বৃষ্টি যদি দীর্ঘদিন ধরে কোনো একটি থাইরয়েড সোয়েলিং ট্রাকের উপরে থাকে, তাহলে ট্রাকের কি ক্ষতি হতে পারে তোমার কি জানা আছে? ট্রাকিওম্যালেশিয়া, ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর নাইস আনসার। কারণ হচ্ছে যে ট্রাকিয়ার যে কার্টিলেজ এটা আস্তে আস্তে কিন্তু থিন হয়ে যাবে, তাই না স্যার? থিন হয়ে আলটিমেটলি কি হবে, যখন আমি ওই থাইরয়েডটাকে নিয়ে আসবো তখন হঠাৎ করে ওই যেহেতু ইলাস্টিসিটিটা কমে গেল, ট্রাকিয়াটা তখন ফল করে আলটিমেটলি কলাপস হয়ে যাবে, এবং সেই কন্ডিশনটাকে আমরা বলছি ট্রাকিওম্যালেশিয়া, এবং তার স্ট্রাইডও ডেভেলপ করতে পারে, শ্বাসকষ্ট হবে, এবং ওই কন্ডিশনে কখনো কখনো আমাদের কি করতে হয়, ট্রাকেস্টমি করার প্রয়োজন হয়, কখনো কখনো আমাদেরকে আইসিইউতে শিফট করতে হয়। কিন্তু এই ঘটনাও ঘটে নাই, আমি শুধু সৃষ্টিকর্তাকে ডাকলাম, এবং আমার যে অ্যানেস্থেটিস্ট ছিল আলিম ভাইয়ের এখানে থাকার কথা ছিলেন, তার মা অসুস্থর জন্য আসতে পারেনি। তো আলিম ভাইকে বললাম, ভাই হ্যাঁ কথা কি বলতে পারবে, জ্ঞান কি আসবে? বলে যে চলে আসছে তো আপনার রোগী। কিছুক্ষণের মধ্যেই রিভার্স হয়ে গেল, এবং আমি মানে তার সাথে কথা না বলা পর্যন্ত ওটি ত্যাগ করিনি। যখন আমি বললাম বাবা চোখটা খুলুন, চোখ খুললো, এরপর বললাম হ্যাঁ বলুন তো আলহামদুলিল্লাহ আপনার অপারেশন সাকসেসফুল। উনি আমাকে বললেন আপনি ভালো আছেন তো স্যার? আমি তো শুনে হতবাক যে আমার রোগী আমার খোঁজ নিচ্ছে, ঠিক আছে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে সেরা ঘটনা। সে প্রথম বাক্যে বলেছে স্যার আপনি ভালো আছেন তো, অর্থাৎ এর চেয়ে আনন্দের কি সংবাদ থাকতে পারে। আমি তাৎক্ষণিকভাবে আমার চোখে জল চলে আসলো, আমি শুধুমাত্র এই অশ্রুসিক্ত জল নিয়ে, এই জিনিসটা নিয়ে আপনি দেখেন আমি এখনো কিন্তু অশ্রুসিক্ত। আমি তখন ঠিক এভাবে করেই আমি আমার রোগীর স্বজনদেরকে বললাম আপনারা সবাই বলুন একসাথে আলহামদুলিল্লাহ। ওনারা সবাই আলহামদুলিল্লাহ বলে আমার চোখের জল দেখে ওনারাও সবাই কাঁদতেছিলেন, এবং সেই কান্নাটা ছিল আনন্দের কান্না। আজকে আপনি কাঁদলেন দুঃখে, আপনি একদিন আনন্দে কাঁদবেন, ঠিক আছে। অতএব আসুন আমরা এই থাইরয়েড সার্জারি নিয়ে ভয় না পেয়ে আমরা সচেতন হই, কারণ আমার স্লোগান একটাই, সচেতনতার পরে আমাদেরকে মুক্তি দিতে। থ্যাংক ইউ ভেরি মাচ।